1988 সালের একেবারে গোড়ায় আমাদের রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল এবং সেই পঞ্চায়েত নির্বাচনের সময় আমি তো তখন প্রায় খুব একটা বেশি দিন রিপোর্টিং এ আসিনি, প্রায় বছর দেড়েক হলো রিপোর্টিং এ এসেছি। এবং তখন ঠিক হলো যে এই যে আমাদের মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু যে সমস্ত পঞ্চায়েতি নির্বাচনী সভায় ভাষণ দেবেন, সেখানে দক্ষিণবঙ্গের জন্য একজন রিপোর্টার করবে এবং উত্তরবঙ্গের জন্য একজন রিপোর্টার করবে, মানে দুজন আলাদা আলাদা রিপোর্টার। তারাই উত্তরবঙ্গের যে আছে সে সব কটার মিটিং করবে এবং দক্ষিণবঙ্গের যে থাকবে সে সব কটা মিটিং করবে। এবং দক্ষিণবঙ্গের জন্য তখন আমাকে ঠিক করা হলো যে জ্যোতিবাবু সব কটা মিটিং আমাকেই কভার করতে হবে। কারণ জ্যোতিবাবু কি হতেন, জ্যোতিবাবু মাঝে মাঝে কথা কিন্তু শেষ করতেন না, একটা সেন্টেন্সের অর্ধেকটা বলে বা মানে 2/3 বলে থেমে যেতেন, বাকি 1/3 বা অর্ধেকটা আমাদের নিজেদের বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে সেটাকে কিন্তু পূরণ করতে হতো। সুতরাং যদি জ্যোতিবাবুর সবকটা মিটিং পরপর পরপর করা যায়, তাহলে হয় কি যে জ্যোতিবাবু কি বলতে চাইছেন তাহলে সেই রিপোর্টার সহজে বুঝতে পারবে এবং সহজে লিখতে পারবে। আর শুধু তাই নয়, প্রত্যেকটা মিটিং এ জ্যোতিবাবু যদি একই কথা বলেন তাহলে সেটা পরের মানে পরপর পরপর মিটিং এ আমরা অত বড় করে রিপোর্ট করব না, আমরা ছোট করে রিপোর্ট করব, যেটুকু সার সংক্ষেপ সেটুকু লিখবো, আগেবার যেটা রিপিট হয়ে গেছে তা লিখবো না, কারণ কাগজের জায়গার তো দাম আছে। তো তিনি মুখ্যমন্ত্রী হন কিংবা প্রধানমন্ত্রী হন, তো যাই হোক, এটা আমাদের তখন কাগজে একটা নীতি ছিল এবং আমাকে পাঠানো হলো। তো আমি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, বর্ধমান সব জায়গাতে জ্যোতিবাবু যাচ্ছেন, সঙ্গে সঙ্গে জ্যোতিবাবু আমাকে দেখে নিয়েছিলেন যে আমি প্রত্যেকটা মিটিং এ থাকি। এবং আমাকে যারা সিপিএম এর বিমানদা, এই সঙ্গে সঙ্গে বিমান বসু, তখন উনি সঙ্গে 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 সবকটা মিটিং এ যেতেন। এবং যেহেতু বিমানদা প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা কেন্দ্রের লোককে, মাটির মানুষকে চিনতেন, সেই জন্য বিমানদা এই সফরগুলোতে, জ্যোতিবাবু এই সফরগুলো অর্গানাইজ করতেন। তো আমরা যখন সভা করতাম তখন প্রথমে জ্যোতিবাবু যা বলতেন প্রথম কটা সভায় সেটাই লেখা হতো। তারপর দেখা যেত জ্যোতিবাবু যখন রিপিট করছেন, একই কথা বারবার বলছেন, আমরা জ্যোতিবাবুর বক্তব্যটাকে কমিয়ে দিলাম। জ্যোতিবাবু বুদ্ধিমান মানুষ, উনি পরের দিন মানে বলতেন। সেই সময়টা আমাদের পশ্চিমবঙ্গে অপোজিশন বলতে শুধু কিন্তু আমাদের ওই আনন্দবাজার পত্রিকায় ছিল, আর কোনো, তারা সিপিএমও আনন্দবাজার পত্রিকাকেই মনে করত যে তাদের একমাত্র বিরোধী দল। এবং আমি যে এলাকাটায় থাকতাম, আমার যাদবপুর কেন্দ্র, একদম যেটা বলা যায় আর কি সিপিএম এর গড়। পরবর্তীকালে সেখান থেকেই মুখ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী কেন্দ্র ছিল বুদ্ধদেব ভট্টাচার্য যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন, এই যাদবপুর কেন্দ্র থেকে কিন্তু উনি বিধানসভা কেন্দ্র থেকেই নির্বাচিত হয়েছিলেন। তো যাই হোক, তো জ্যোতিবাবু বুদ্ধিমান মানুষ, উনি কি করতেন, উনি পরে বুঝলেন যে যদি প্রচারই করতে হয়, আমার বক্তব্য সব জায়গায় ছড়িয়ে দিতে হয়, উনি রাত্রিবেলা ভাবতেন আগের দিন যে পরের মিটিং এ কি বলবেন, যেটা উনি রিপিট করেননি। এবং সেইটা এবং পরের মিটিং থেকে দেখা যেত, আমরা দেখলাম যে যখন আস্তে 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 ওনার মিটিং বাড়তে লাগলো, তো উনি ওই এলাকা ভিত্তিক ধরে দিল্লি, তখন তো রাজীব গান্ধী প্রধানমন্ত্রী, এইসব দিল্লি, রাজীব গান্ধী সরকার, এইসব বাদ দিয়ে উনি লোকাল সমস্যা নিয়ে, তাতে কি ছিল, আগে কি পরিবর্তন বামফ্রন্ট সরকার করেছে, একটু পজিটিভ দিক দিয়ে, নেগেটিভের বদলে পজিটিভ দিক দিয়ে মিটিং গুলো বক্তব্য রাখতে শুরু করলেন। এবং তাতে নতুন কিছু রসদ, লেখার রসদ আমরাও পেতাম এবং আমরা সেভাবে রিপোর্ট করতাম। প্রত্যেক হলো মুর্শিদাবাদের সমস্যা, একটা বীরভূমের সমস্যা, আবার বীরভূমে কোনোটা ওই রামপুরহাট ওই দিককার সমস্যা, আবার কোনটা আবার বোলপুর, সাঁইথিয়া দিককার সমস্যা, মানে এরকম ভাবে এলাকা ভিত্তিক উনি মিটিং যখন বক্তব্য রাখতে শুরু করলেন, সেই বক্তব্যগুলো আমরা গুরুত্ব দিয়ে ছাপতাম। এবং একটা হচ্ছে যেটা জ্যোতিবাবুর নিজের প্রচারটাও হয়ে যেত কাগজের মাধ্যমে। এবং যেহেতু আমাদের আনন্দবাজারকে উনি সিপিএম একদম প্রতিদ্বন্দ্বী বলে ভাবতো, সুতরাং প্রত্যেকটা মিটিং এই সেই আমাদের পত্রিকাকে কিন্তু মোটামুটি ভাবে বুঝিয়ে দিতেন যে আমরাই মানে প্রতিদ্বন্দ্বী, এই আমরা যা লিখছি মানুষ যেন সেগুলো না শোনে, আমরা উল্টো পাল্টা, এই পত্রিকা উল্টো পাল্টা লেখে, এই পত্রিকা দিল্লির দালাল, আমেরিকার দালাল, বুর্জুয়া, এসব করে মোটামুটি উনি বাজার গরম করতেন। তো আমার মনে আছে একবার ওই পুরুলিয়া, বাঁকুড়া এসব জায়গায় সেরকম সমস্যা হয়নি, কিন্তু একবার দক্ষিণ 24 পরগনায় এসে আমতলার দিকে বেশ কিন্তু মুশকিলে পড়লাম। দেখলাম একটা মিটিং এর পরে
যে উনি যেই বলছেন, ওই দেখুন আনন্দবাজার পত্রিকার রিপোর্টার বসে আছে, সব লোক দেখতে পাচ্ছি মানে হামলে পড়েছে আমাদের দিকে, আমার দিকে চেয়ে আছে রোষ রসনে, মানে রোষ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। আমি পড়লাম বিপদে। এরকম একটা মিটিং হলো, সেই মিটিং এর পরে কোন রকমে দেখলাম পুলিশ এসে আমাকে নিয়ে বললো আপনারা আসুন, আপনাদের আমরা বার করে দিচ্ছি, দিল। আরেকটা মিটিং গিয়ে যখন পড়লাম ডায়মন্ড হারবারে, উস্তি হয় ডায়মন্ড হারবার উস্তিতে, সেইখানে দেখলাম মানুষ তো প্রচন্ড ক্ষেপে আছে। সেইখানে তখন জ্যোতিবাবুর আত্মসহায়ক ছিলেন জয়কৃষ্ণ ঘোষ। মিটিং যখন হচ্ছে জ্যোতিবাবু আঙুল তুলে তুলে বলছেন, ওইখানে বসে আছে এই আনন্দবাজার পত্রিকার রিপোর্টার, এই দেখুন এরাই তো আমাদের বিরুদ্ধে এত লিখছে, আমরা এত কাজ করছি, আপনারা আমাদের জন্য এত প্রাণপাত করছেন, এরাই আমাদেরকে ঠিক মতো রাজত্ব করতে দিচ্ছে না। তো দেখলাম পুরো মার যে লোক, সব লোকজন কিন্তু আস্তে 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 আমাদের যে প্রেসের যে এনক্লোজার তার পিছনে জড়ো হচ্ছে। জ্যোতিবাবু যে এগুলো বুঝতেন না, খুব ভালো বুঝতেন। যদি আমি দেখলাম যে যখন জ্যোতিবাবুর বক্তব্য যখন প্রায় শেষের পথে, জ্যোতিবাবুর আত্মসহায়ক জয়কৃষ্ণ ঘোষ উনি এসে দাঁড়ালেন আমার পিছনে, আমাদের পিছনে এসে বললেন যে আপনারা মিটিং শেষ হওয়ার পরে কোথাও যাবেন না, আমার সঙ্গে আসবেন। ঠিক আছে, আমরা জয়কৃষ্ণ বাবুর সঙ্গে পুলিশ এসকর্টে চলে গেলাম একটা জায়গায়, দেখলাম একটা বাড়িতে জ্যোতিবাবু যাচ্ছেন এবং অন্যান্য নেতারা, সেখানে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। সেখানে আমাদেরও দেখলাম পাশের একটা বাড়িতে আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। আর তখন জয়কৃষ্ণ বাবুকে বললাম আগে এখান থেকে আমরা যাব, না হলে পরে বার মনে হয় ফিরতে পারবো না। জয়কৃষ্ণ বাবু বলে আপনি কোনো চিন্তা করবেন না, সিএম সব জানেন। সিএম বলেছেন আগে আপনারা এলাকা পার হবেন, তারপরে ওনার কনভয় যাবে। কারণ যতক্ষণ সিএম এর কনভয় না বেরোবে, রাস্তাঘাটে পুলিশ মোড়ে 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 পুলিশ পাহারায় থাকবে এবং আমাদের পুলিশ এসকর্ট দিয়ে একেবারে উস্তি থেকে এনে আমতলা পর্যন্ত ছেড়ে দিয়ে গেল। এবং আমরা যখন আমতলা থেকে আস্তে আস্তে জোকা পেরিয়ে বেহালার দিকে আসছি, তখন দেখলাম আমাদের পাশ থেকে জ্যোতিবাবুর কনভয় পো 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 করতে করতে বেরিয়ে গেল। এবং জয়কৃষ্ণ বাবুর কাছ থেকে শুনেছি এই যে আমরা মিটিং এর পরে যাই লিখি না কেন, কারণ আমি যাই লিখবো সেটাই, আমরা যাই লিখবো সেটাই সিপিএম এর পছন্দ হবে না, কিন্তু প্রত্যেকটা মিটিং এর পরে জ্যোতিবাবু খোঁজ নিতেন যে আমরা ঠিকঠাক করে বেরিয়েছি কিনা, আমরা ঠিকঠাক করে বাড়ি পৌঁছেছি কিনা। এবং আমি দেখেছিলাম পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছিল, তত মানুষের একটা আমাদের প্রতি একটা ক্ষোভ তৈরি হচ্ছিল, আমরা যদি প্রতিদ্বন্দ্বী হয়ে যাই আগে তাহলে যে অবস্থা হয়। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই দেখেছি যে আমরা যখন গিয়েছি, জয়কৃষ্ণ ঘোষ বলেছেন যে তো আপনারা সব একসঙ্গে যাবেন এবং আমাকে আমি যেরকম ভাবে বলবো সেরকম ভাবে যাবেন। এবং ফেরার সময় আমাদের প্রত্যেকবার আমরা দেখেছি এরকম ভাবে এসকর্ট দিয়ে পৌঁছে। জ্যোতিবাবু উন্নাসিক ছিলেন, জ্যোতিবাবু কারো কথা ভাবতেন না, এরকম একটা জ্যোতিবাবুর একটা ইমেজ কিন্তু মানুষের মধ্যে আছে। একবার দুর্গাপুরে গেছিলাম জ্যোতিবাবুর সঙ্গে একটা অনুষ্ঠানে, তো আমরা একটা গেস্ট হাউসে ছিলাম, আমরা একতলায়, জ্যোতিবাবু দোতলায়। যখন রাতে যখন খাওয়া হবে, জ্যোতিবাবু লুঙ্গি পরে নেমে এলেন, নেমে এসে বলতেন যে কি কি রান্না আছে সব বলতেন, তো আমার জন্য কি কোনো স্পেশাল করেছো? বলছো হ্যাঁ, কেন করতে গেলে আমরা একসঙ্গে খাবো। এবং জ্যোতিবাবু কি করলেন, যতক্ষণ না পর্যন্ত আমরা খেলাম জ্যোতিবাবু কিন্তু ওইখানে থাকলেন, এবং আমরা যখন খেয়ে দিয়ে আস্তে আস্তে চলে গেলাম তখন উনি ওনার ঘরে গেলেন খাওয়ার জন্য। সুতরাং জ্যোতিবাবু যে উন্নাসিক কিংবা আমাদের জন্য ভাবতেন না, আমাদের আক্রমণ করেও, এইটা কিন্তু সেই যে একটা রাজনীতি, সেই রাজনীতির কিন্তু এখন আছে। আমি একটা বলেছিলাম আমাদের সেই আগেকার বনমন্ত্রীর কথা, এবং এখন আমি তার যে বস জ্যোতিবাবুর কথা বললাম, যে ওনারা কিন্তু একটা সৌজন্য বোধ আমাদের সঙ্গে, এবং সবসময় এই যখন গালাগালও দিতেন, আবার ওই মিটিং এর পরে আবার ডেকেও একদিন আমাকে একটা জায়গায় উনি গেছেন বীরভূমে, তো বোলপুরের আমরা টুরিস্ট লজে আছি, উনি সার্কিট হাউসে আছেন। উনি আমাদের উনি একটা কোনো সরকারি বাংলায় বোধহয় পিএইচি বাংলায় ছিলেন, কারণ সার্কিট হাউসটা বীরভূমের সিউড়িতে। তো উনি সেই পিএইচি বাংলায় আছেন, উনি কিন্তু আমাদের ডেকে পাঠালেন সেই মিটিং এর পর সন্ধ্যাবেলা, বললো আজকে টুরিস্ট লজ ছেড়ে তোমরা আমার সঙ্গে খাবে, আমাদের পুলিশ নিয়ে গেল। এবং তারপরে যদিও বলছেন যে এই তোমাদের তো বুঝতেই হয়, কোনো ব্যাপার নেই, আমাদের তো কিছু বলতেই হয়, তো কিছু মনে করে। তখন তো খবরের কাগজ নেই, খবরের কাগজ খুব কম, চ্যানেল ফ্যানেল কিছু নেই, তারপরে আমরা খুব গুটি কয়েক লোক। এবং এই যে রাজনৈতিক যে সৌজন্য বোধ আমাদের প্রতি, এবং আমি দেখি জ্যোতিবাবু ব্যক্তিগতভাবে কাউকে কোনো গালাগাল দিতেন না, একটা পার্টি হিসেবে বলতেন। কিন্তু লোককে একমাত্র আমি ইন্দিরা গান্ধী ছাড়া কার কোনো নেতার বা নেত্রীর নাম আমি কিন্তু জ্যোতিবাবুর মুখ থেকে তেমন শুনিনি, বিধানসভাতেও না, কোনো মানে মঞ্চেও না। সুতরাং সেই সৌজন্য বোধটা আমরা যেটা পেয়েছি, সেইটা এখনকার যুগের সাংবাদিকরা কতটা পাবেন সেটা আমার সন্দেহ আছে।
আমার এই আজকের প্রতিবেদন যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।